সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পত্রিকাগুলোর শিরোনাম একটু দেখে এসে আলোচনা করি। অবশ্য পত্রিকায় যা পড়ব ইতিমধ্যে দেশবাসী জানেন। প্রথম আলো লিখেছে, গভীর রাতে ভয়াবহ আগুন, পড়ল 5 মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের। মেঘনায় জাহাজে 7 খুন, পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিলেন গ্রেফতার আকাশ। অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন। বাজার পরিস্থিতি, বেড়েছে মুরগির দাম, কাটেনি সয়াবিন তেলের সংকট। যুগান্তর লিখেছে, সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা, গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি, হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। চিরছুটিতে বাড়ি গেলেন পরিবারের একমাত্র অবলম্বন সোয়ানুর। ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা তথ্য। সমকাল, সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা, গভীর রাতে আগুন। বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন, 8 মন্ত্রণালয় ও বিভাগের নথিপত্র পুড়ে ছাই। মানবজমিন, বিপুর অ্যাকাউন্টে ৩,২২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, দুর্ঘটনা না নাশকতা। মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 4 মন্ত্রণালয়। রিজভির দাবি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি দল গঠনের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, রহস্যময় আগুনে অনেক প্রশ্ন, বিদ্যুৎহীন সচিবালয়, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো আলাদা কমিটি। পড়েছে 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা, সোনা চোরাচালানে পুরো বিমান জব্দ। জনকণ্ঠ, গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নির্ভীক দক্ষ ফায়ার ফাইটার নয়নের মৃত্যু যেন মেনে নেওয়ার নয়। তদন্তের পর সচিবালয়ে আগুনের পেছনের কারণ বলা যাবে। প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের প্রেস ব্রিফিং। খবরের কাগজ, সচিবালয়ে নজিরবিহীন আগুন, সিসিটিভি ফুটেজ যে মিলতে পারে প্রমাণ। কালবেলা ফ্লোর ক্রসিং করতে পারবেন এমপিরা। 10 ঘন্টার আগুনে শত প্রশ্নের ভিড়, গভীর রাতে সচিবালয়ের রহস্যের আগুন। আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব, সৈয়দা রিজওয়ানা, আগাম তথ্য থাকলে বসে থাকতাম না। দিনকাল, সচিবালয়ে আগুন পরিকল্পিত নাশকতা। অবৈধ বিদেশিদের বৈধতা দিতে সময় বেঁধে দিল সরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। সংগ্রাম, ট্রাক চাপায় ফায়ার ফাইটারের মৃত্যু, গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, পরিকল্পিত নাকি নাশকতা। আমাদের হাতে আসা পত্রিকাগুলোর শিরোনাম কিছু পড়ছিলাম, বাকি শিরোনামগুলো একই ধরনের হবে। সবচেয়ে বড় প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে শিরোনামগুলো পড়লাম। সচিবালয়ে নাশকতা নাকি দুর্ঘটনা। সচিবালয়ে আগুন দিয়ে শুরু করি, অন্যান্য পরিস্থিতিতে যাব। সচিবালয়ের নাশকতা নাকি দুর্ঘটনা, এটা আসলে আমরা কেউ জানি না এখনো। আমরা দেখেছি যে সরকার তদন্ত কমিটি করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাহেবকে প্রধান করে যে কমিটি করা হয়েছে, সেই কমিটিতে যারা আছেন তাদের দক্ষতা যোগ্যতা সম্পর্কে আমরা জানি, এবং এটি আস্থা রাখার মতো একটা কমিটি। আমরা জেনেছি যে কমিটি 30 তারিখের মধ্যে তার প্রাথমিক রিপোর্ট দেবে, 3 দিনের মধ্যে, এবং পরবর্তী 10 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেবে। এই কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা জানতে পারবো যে আসলে নাশকতা নাকি দুর্ঘটনা। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা নাশকতা হোক কিংবা দুর্ঘটনা হোক, বিষয়টা অত্যন্ত উদ্বেগের। সচিবালয়ে বাংলাদেশ প্রশাসনের প্রাণকেন্দ্র, এখান থেকেই সারা বাংলাদেশের অজস্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, গুরুত্বপূর্ণ অজস্র নথিপত্র এখানে থাকে, এবং আমাদের উপদেষ্টারা সবাই, সচিবরা সবাই এখানে অফিস করেন। সেখানে নিরাপত্তার দিকটা অনেক বেশি সংরক্ষিত, অনেক বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল। সেই জায়গায় নিরাপত্তার ঘাটতি যে তৈরি হয়েছে, সেটা আমাদের উদ্বেগজনক, নিঃসন্দেহে অত্যন্ত উদ্বিগ্ন করে আমাদের। এবং যদি নাশকতা হয়ে থাকে, এবং আমার ধারণা নাশকতা হওয়ার আশঙ্কা অনেক প্রবল, কারণ আমরা বেশ কিছুদিন ধরেই 5ই আগস্টের পর থেকে একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন রকম ঘটনা দেখছি, যেটা দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। সরকারকে অস্থির করা, সরকারকে দুর্বল করে দেওয়ার বিভিন্ন রকম ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।
এবং সেই ধরনের ঘটনাগুলোর ধারাবাহিকতায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিনা সেটা আমাদের সন্দেহ রয়েছে। তো আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করব। প্রধান উপদেষ্টার দপ্তরেও একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, সেনা সদর প্রেস ব্রিফিং করেছে, ফায়ার সার্ভিসের ডিজি প্রেস ব্রিফিং করেছেন। 6 তলায় আগুন লেগেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের। এই ভবনটি খুব বেশি উঁচু না, 20 তলা ভবন আরেকটি আছে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, এলজিআরডি মিনিস্ট্রি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আছে, অর্থ বিভাগেরও অফিস আছে। তো এখানে যা পুড়ে গেছে তা তো পুড়েই গেছে, এখন সেখানকার তথ্য আর নথিগুলো তো আর পাওয়া যাবে না। আবার সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে যদি আমরা চিন্তা করি, সচিবালয় বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ সুরক্ষিত জায়গা। এখানে প্রতিটা ফ্লোরে, একই ফ্লোরে যদি 2টি মন্ত্রণালয় থাকে, একটা মন্ত্রণালয়ে কলাপসেবল গেট দেওয়া আছে, প্রতিটি বন্ধ করে দেওয়া হয় এবং সেই বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা থাকেন তালা চাবি দিয়ে, এবং সবশেষ নিচতলার ভবনের পুলিশের কাছে চাবি হস্তান্তর করা হয়। এর মধ্যে আমি জানি না এর ভেতর থেকেও বা কিভাবে 1, 2, 3, 4, 5, 6 তলায় আগুন লাগলো, এবং একই সাথে 2 জায়গায়, 2 পাশে, ফ্লোরের 2 পাশে, আবার এটা 9 তলা পর্যন্ত। একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে 8 তলায়। নানান প্রশ্ন উদ্বেগ করছে, এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো মানুষ যে যার মতো করেই বক্তব্য দিচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে যে ঘটনাগুলো আপনি বললেন প্রত্যেকটাই আসলে আমাদের মধ্যে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে যে 8 তলায় কুকুর কোত্থেকে আসবে, কেন যাবে, সো কীভাবে যাবে। সো কিংবা একই সঙ্গে আগুনের প্রথম দিকে আমরা যে দেখেছি যে ভবনের 3টি ভিন্ন স্থানে একসাথে আগুন জ্বলছিল। সো সেটা খুব অস্বাভাবিক। যদি শর্ট সার্কিট হয়ে থাকে, সাধারণত আমরা যেটা দেখি যে একটি জায়গায় শর্ট সার্কিট হলে সেখান থেকে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু 3টি আলাদা জায়গায় আগুন থাকাটা খুব অস্বাভাবিক। দেন যে আগুন নেভানোর যে প্রক্রিয়া, সেখানেও আমরা ঠিক সন্দিহান যে বিষয়টা আসলে এত সময় লাগলো কেন। আগুন নেভাতে 6 ঘন্টা লেগে গেল, পুরোপুরি নেভাতে প্রায় 10 ঘন্টা লেগে গেল, এত সময় কেন লাগবে? কারণ সচিবালয়ের ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং ওইখানে ফায়ার সার্ভিসের লোকজনও থাকে। আর সচিবালয় তো অসম্ভব সংরক্ষিত, সচিবালয়ের ভেতরে সার্বক্ষণিকভাবে মনিটরিং থাকার কথা। তো সেখানে কোথাও কোনো ঘাটতি ছিল কিনা সেই বিষয়গুলো দেখা উচিত। এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে, বারবারই যে কথাটা আসছে যে এটা নাশকতা হতে পারে, নাশকতা হওয়ার আশঙ্কা প্রবল। তো নাশকতা হয়েছে কিনা সেই বিষয়টা আমরা খুব জানতে চাই, এবং যদি হয়ে থাকে আমরা যারা জড়িত তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ফায়ার সার্ভিসের ডিজি যখন সকালে ভোরে কথা বলছিলেন 5:30, 6টা 6:30টার দিকে, তখন তিনি বলছিলেন যে তাদের অনেকগুলো গাড়ি সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। যে গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ করা যায়নি, অনেকগুলো গাড়ি, এবং ওয়াল ভেঙে প্রবেশ করতে হয়েছে এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ফায়ার ফাইটারের নির্মম মৃত্যু হয়েছে। আমি ফায়ার ফাইটারের মৃত্যুর বিষয়টা আসলে খুবই দুঃখজনক, এবং সেই প্রসঙ্গটা একটু বলতে চাই যে ওই সময়টাতে ট্রাক চাপায় ফায়ার ফাইটারের মারা যাওয়া, ওই সময় তো ট্রাকই এখানে থাকার কথা না, রাস্তা বন্ধ করে দেওয়ার কথা ছিল, সেটা না করে ট্রাক চাপায় ফায়ার ফাইটার মারা গেল। এই ধরনের বিষয়গুলো হয় কি, যখন একজন ফায়ার ফাইটার মারা যাচ্ছেন, আহত হচ্ছেন, মারা যাচ্ছেন, তখন তার সহকর্মী অন্য যে ফায়ার ফাইটাররা, তারা তো আসলে তাদের সহকর্মীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা, এবং সেই ধরনের পরিস্থিতিতে তাদের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের উদ্বেগ তৈরি হওয়ার কথা। সেইটা অগ্নি নির্বাপনের যে চেষ্টা, সেটাকে ব্যাহত করবে। সো আমাদের সন্দেহ হচ্ছে যে আগুন নেভানোর প্রক্রিয়াটাকে বিলম্বিত করে ক্রাইসিসটাকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা, সেটা আসলে দেখা উচিত। আর জীবন, হ্যাঁ, আর যেটা হচ্ছে যে নিরাপত্তার জায়গায় সচিবালয়ে তো আসলে হঠাৎ করে একটা ঘটে যাওয়া ঘটনা না, যে সচিবালয়ে হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা তো না। সচিবালয় সবসময় বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। তো সচিবালয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে না, সেভাবে কেন তৈরি করা হবে? সেভাবে সচিবালয়ে আগুনের ঘটনাও এইটা হয়তো এত বড় ঘটনা আমরা কখনোই দেখিনি। আমি আমার 37 বছরের সাংবাদিক জীবনে এরকম ঘটনা দেখিনি যে এত বড় আগুনের ঘটনা ঘটছে। কিন্তু ছোট ছোট আগুনের ঘটনা কিন্তু এই বছরই জুলাইতে একটা ঘটেছিল
অগাস্টে একটা ঘটেছিল ছোট ছোট আগুনের ঘটনা। তো সচিবালয়ে আগুনের ঘটনা, ছোট ছোট ঘটনা যখন ঘটছে তখনই আসলে অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, অনেক বেশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সেই পদক্ষেপ দেখিনি। সচিবালয়ের সিসিটিভি ফুটেজ দেখলে প্রমাণ পাওয়া যাবে বা কি হয়েছে? সচিবালয় তো একদম সুরক্ষিত, এবং আমরা যদি সচিবালয়ের সামনের দিক থেকেও যাই, 0 পয়েন্টের দিকে যেতে কিন্তু অনেকগুলো ক্যামেরা তাক করা আছে রাস্তার দিকে, নিশ্চয়ই ভেতরেও আছে। সেগুলোর ফুটেজ দেখলে আমরা হয়তো জানতে পারবো, বা আমরা যারা তদন্ত করছেন, তদন্ত কমিটি নিশ্চয়ই বিষয়গুলো দেখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কালকেও বলেছেন যে সিসিটিভির ফুটেজগুলো কালেক্ট করা হয়েছে এবং তারা সেগুলো কমিটি খুঁটিয়ে দেখবে। তো নিঃসন্দেহে ফুটেজ দেখলে বাস্তবতা বের হয়ে আসবে এবং ফুটেজে হয়তো অনেক প্রমাণ মিলবে আমরা আশা করি। এছাড়াও যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককেই আসলে জিজ্ঞাসাবাদ করে জানা উচিত যে কীভাবে ঘটেছে, ভেতরে কেউ প্রবেশ করেছিল কিনা, কারা করেছে, বা নাকি আসলেই দুর্ঘটনা। তবে একটা জিনিস হচ্ছে কি, সচিবালয়ে আমাদের দুজন তরুণ উপদেষ্টা, তাদের অফিস কিন্তু এখানে এই ভবনে, এই ফ্লোরে, এবং তাদের অফিস পুরোটাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সো উপদেষ্টারা বলেছেন যে তারা বেশ কিছু দুর্নীতির তদন্ত করছিলেন, সেই তদন্তের অনেক নথিপত্র পেয়েছিলেন, যেখানে অনেক টাকার দুর্নীতির নথিপত্র তাদের অফিসে ছিল। সেই নথিপত্র পুড়ে গেছে এবং যদিও তারা বলছেন যে এটা কালেক্ট করা, জেলা পর্যায় থেকে কালেক্ট করে আনা সম্ভব, কিন্তু এইটা যদি হয়ে থাকে তখন মনে হয় যে এই আগুনের পেছনে নাশকতা থাকতে পারে। যারা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত বিগত সরকারের আমলে, মানে শেখ হাসিনার যে 15.5 বছরের মানে ফ্যাসিজমের যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি, সেই সময়ে যে লাখ লাখ কোটি টাকা এবং 28 লাখ কোটি টাকার কথা বলা হচ্ছে, 28 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে বা লোপাট হয়ে গেছে রাষ্ট্রের। সেই টাকা লোপাটের সাথে শুধুমাত্রই যে রাজনীতিবিদরা জড়িত ছিল তা না, তার সাথে প্রশাসনের অনেকেই জড়িত ছিল। প্রশাসনের যারা এই ধরনের তৎপরতার সাথে জড়িত ছিল তারাও তো সচিবালয়ে এখন কাজ করছেন, এবং তারা যে সবাই সচিবালয়ের বাইরে চলে গেছেন বিষয়টা তা না। সো তাদের মধ্য থেকে কেউ জড়িত আছেন কিনা সেই বিষয়গুলো আমাদের খুব মনোযোগ দিয়ে দেখা উচিত, তদন্ত কমিটি দেখা উচিত। আর একটা শিরোনাম পড়েছে, বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস। এখন রুহুল কবির রিজভিও একটা প্রশ্ন তুলেছেন যে গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের তৎপরতা দেখাচ্ছে। এটা যদি সত্য হয়ে থাকে এটা খুব দুঃখজনক, কারণ আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ সরকার, দেশপ্রেমিক সরকার। দেশের অসম্ভব একটা সংকটের সময়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ছাত্র সমাজ যখন দায়িত্ব দিতে চেয়েছে, অনুরোধ করেছে, প্রফেসর ইউনূস সেই অনুরোধ অ্যাকসেপ্ট করে প্রধান উপদেষ্টা হয়েছেন। দেশের সবগুলো রাজনৈতিক দল, সব সামাজিক সংগঠন, সাধারণ মানুষ সবাই আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই প্রফেসর ইউনূসের মতন অসাধারণ ব্যক্তিত্ব, বিশ্ববরণের ব্যক্তিত্ব, তিনি রাষ্ট্র পরিচালনার এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে নিঃসন্দেহে দেশ স্থিতিশীল হবে, একটা সুন্দর চমৎকার পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে আমরা একটা সুন্দর স্বচ্ছ নির্বাচনের দিকে যাব। এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই বা থাকার কোনো কারণও নেই। এই সরকারের সময়ে কেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি রাজনৈতিক দলের জন্ম হবে বা জন্মের চেষ্টা হবে? যদি এই অভিযোগ সত্য হয়ে থাকে এটা আমাদের দারুণভাবে আশাহত করবে এবং এটা খুব দুঃখজনক হবে। আমরা আশা করি যে কিংস পার্টি বলতে আমরা আগেও দেখেছি ফেরদৌস কুরেশির নেতৃত্বে ওয়ান লেভেলের সময় কিংস পার্টি করার চেষ্টা, এই ধরনের চেষ্টা আসলে সফল হয় না এবং এই ধরনের চেষ্টা মানুষকে হতাশ করে এবং এই ধরনের চেষ্টা সরকারের বিশ্বাসযোগ্যতা, সরকারের প্রতি মানুষের আস্থা তাকে ক্ষুণ্ণ করে। সো আমরা আশা করি এই ধরনের কিছু ঘটবে না। কিন্তু যারা সরকারে এখন এসছে তাদের তো দেশ নিয়ে চিন্তা আছে, তারাও তো চাইবেন যে এই অন্তর্বর্তী সরকার শেষ হয়ে গেলে তাদের ফুটপ্রিন্ট এখানে থাকবে, তাদের একটা আইডিওলজির ব্যাপার থাকবে। তারা যদি দল করতে পারেন, সেই দল যদি নির্বাচনে জয়ী হয় তাহলে অসুবিধা হবে। সমস্যা কি? যে কেউ দল করতে পারে, দল করতে তো কারো কোনো সমস্যা নেই। যে কেউ দল করতে পারে, দল মানে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দল হবে, নতুন চিন্তার বাস্তবায়নের জন্য নতুন দল এগিয়ে যাবে, সেটা তো মানে আমরা সবসময় স্বাগত জানি। কিন্তু দল গঠনের জন্য যদি রাষ্ট্র বা সরকারকে মানে সংযুক্ত করা হয়, রাষ্ট্র বা সরকারের পৃষ্ঠপোষকতায় দল গড়ার চেষ্টা যদি হয়, তখনই আমরা সেটাকে কিংস পার্টি বলছি। সো রাষ্ট্র বা সরকার, বিশেষ করে যেই সরকার দল নিরপেক্ষ, সেই সরকার যদি
নতুন দল করার প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে যায়, তখন সেটা দুঃখজনক হবে। আমি কিন্তু নর্মালি যদি রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে সরকারি সহযোগিতা ছাড়া যে কেউ দল করে, নিঃসন্দেহে সেটা মানে নতুন দলকে আমরা স্বাগত জানাবো, যদি সেটা গণতান্ত্রিক দল হয়। বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা প্রকাশ্যে আছে। বিএনপির নেতাদের বক্তৃতায়, বিবৃতিতে বোঝা যাচ্ছে যে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আছে, অথবা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা আছে, যা তাদের জন্য উদ্বেগের। বিএনপি নিঃসন্দেহে, বিএনপির মধ্যে, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি নির্বাচন দ্রুত চাইবে, কারণ বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, বিএনপির এই ধারণা আছে, যে এই ধারণা থাকা স্বাভাবিক যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে। সো ক্ষমতায় যেতে চাইবে, তার রাজনৈতিক উদ্দেশ্য, তার যে রাজনৈতিক বিশ্বাস, সেটা বাস্তবায়নের জন্যই বিএনপি চাইবে। সেটা খুব অস্বাভাবিক কিছু না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এত বছর ধরে যেই কথাটা বলা হচ্ছিল, যে বারবার বলছি আমরা সবাই, যে আমরা আসলে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার বলবে, সেটা আমরা কখনোই চাই না। সো এবং আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো না। আমরা 90-এর পরে সুযোগ পেয়েছিলাম, 90-এ তিন জোটের রূপরেখায় অনেক অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন আমরা দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত হয়েছে, বিলুপ্ত হয়েছে, এবং আলটিমেটলি মানে বিনা ভোটের নির্বাচন দেখেছি আমরা মধ্যরাতের নির্বাচন দেখেছি, মানে দামি প্রার্থীর নির্বাচন দেখেছি। তো এই সমস্ত সংকট যাতে ভবিষ্যতে কখনো না হয়, সেই জন্য স্থায়ীভাবে রাষ্ট্র কাঠামোর সংস্কার আমরা চাই। সংস্কারের জন্য যেটুকু সময় দরকার, সেই সময় দিতে কিন্তু বিএনপি বারবারই বলেছে যে হ্যাঁ, সেই যৌক্তিক সময় দিতে আমাদের কোনো আপত্তি নেই, এবং বিএনপি কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে যৌক্তিক সময়টা আসলে কতক্ষণ, কে নির্ধারণ করবে? আমরা যখন কথা বলছি, আজই ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে একটা অধিবেশন আছে, যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় থাকবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও থাকার কথা। দেখা যাক সেখান থেকে কি তথ্য বেরিয়ে আসে বা কোনো সিদ্ধান্ত আসে কিনা। এটা ভালো উদ্যোগ যে আমাদের শেষ করতে এবং সমঝোতার বিষয়টা নিয়ে আলোচনায় আসছে, এবং আমরা আশা করি যে সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া অবশ্যই এগিয়ে যাবে। কিন্তু এই বছরের মধ্যে, মানে এই বছর বলতে আমি 2025-এর মধ্যেই আমরা নির্বাচন আশা করি, এবং সেই নির্বাচনটা হওয়া উচিত। ধন্যবাদ হাসনাইন খুরশিদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।